ওকে, আমরা তো পার্টিকুলার আলোচনা করব যে এই অ্যান্সারটা কিভাবে লিখব। এখানে যেটা পড়লাম, ইলিটারেসি কে রিমুভ করা সরকার একা পারবে না। তো এই অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? এখানে প্রথমত আমাদের ইলিটারেসি একটু ব্যাখ্যা করা দরকার, যে ইলিটারেসি ইজ আ কন্ডিশন হুইচ ডেসক্রাইবস দ্যাট many people of a country are uneducated and unlettered. They do not know how to read and write. Unlettered. লেটার জানে না, লেটারের জ্ঞান নেই। আনএডুকেটেড, আনলেটার্ড, ইলিটারেট। মানে ইলিটারেট ওয়ার্ডে তো আমি ইলিটারেট ব্যবহার করতে পারবো, আনলেটার্ড তো ব্যবহার সিনোনিম। তো প্রথমত ইলিটারেসি কে এভাবে একটু ডেফিনিশন দিব, তারপর এটার সিচুয়েশনটা বলবো যে ইন বাংলাদেশ most of the people living in the village area are poor. As they are poor, they cannot send their children to school, and so majority of the children of the people remain illiterate. এরকম একটা হালকা টপিকটাকে ডিসক্রাইব করলাম। টপিকটা ডিসক্রাইব করার পরে এবার এটাকে রিমুভ করতে হবে, এরকম একটা ইম্পর্টেন্স বুঝালাম যে এটি কেন রিমুভ করা দরকার ইলিটারেসি। হালকা দু একটা লাইন যে ইলিটারেসি is creates a barrier for the country to develop. So illiteracy should be removed, and illiteracy cannot be removed only by the effort of the government. দেখো, আমি কিন্তু টপিককে ডিসক্রাইব করতে করতে একটা লেভেলে এসে আমার এই সেন্টেন্সে চলে আসলাম। এসে এইবার ইলিটারেসি ক্যান নট বি রিমুভড অনলি বাই দ্য এফার্ট অফ দ্য গভর্নমেন্ট বিকজ, এইবার বিকজ দিয়ে আমি লজিক দিচ্ছি। এই লজিকের মধ্যে আমি প্রথমত বলতেছি যে ফার্স্টলি যে ইট ইজ although it is the duty of the government to ensure literacy in the country, sometimes we see that the government's efforts uh, are in vain if the people do not participate in it spontaneously. সরকারের পদক্ষেপগুলো ব্যর্থ হয় যদি মানুষ এটার সাথে অংশগ্রহণ না করে। And even it is not possible for any government to ensure 100% children to be in school. Government does not have that massive amount of capability to monitor each and every children of the country. প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে কিনা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না মনিটর করা। দ্যাট ইজ হোয়াই ইট ইজ নট দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট অনলি। এটা শুধু গভর্নমেন্টের ডিউটি না, গভর্নমেন্টের সাথে এবার অন্যরা কাজ করবে, ওইটাই হলো আমাদের লজিক। গভর্নমেন্ট এলোন পারে না, তার মানে সবাই মিলে পারে। এবার অন্য কারা আছে তাদেরকে সেকেন্ডলি, ইট ইজ অলসো দ্য ডিউটি অফ দ্য এনজিওস, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, both national and multinational that are working in Bangladesh. They should extend their helping hand to the poor people and encourage them to send their children to school. যাবে যাবে। এরপরে থার্ডলি আমি দিব বাংলাদেশের এডুকেটেড কমিউনিটি, যে আমাদের দেশের কিছু মানুষ তো শিক্ষিত আছে, তারা তো অশিক্ষিত মানুষদেরকে মোটিভেট করতে পারে। এডুকেশন পিপল অফ দ্য কান্ট্রি ক্যান টেক কেয়ার অফ দ্য আনএডুকেটেড পিপল সারাউন্ডিং দেম অ্যান্ড ক্যান মোটিভেট দেম টু সেন্ড দেয়ার চিলড্রেন। এবার এডুকেটেড পিপলের পরে এবার সোশ্যাল রেসপন্সিবিলিটি সব সব মানুষের দায়িত্ব হিসেবে বলা যেতে পারে। সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে সোসাইটিতে এডুকেশনের জন্য এনকারেজ করার জন্য আলাদা কিছু অ্যাক্টিভিটি রাখা যেতে পারে। এরপরে আমরা ম্যাস মিডিয়ার কথা আনতে পারি, ম্যাস মিডিয়ারও এখানে কিছু গুরুত্ব আছে। তো এইভাবে যখন গভর্নমেন্টের বাইরে গিয়ে অন্যান্য মানুষের যে দায়িত্ব কর্তব্য রয়েছে এটা যখন আমরা বললাম, তখনই কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল যে এটা গভর্নমেন্টের একার দায়িত্ব না, গভর্নমেন্ট একা পারবেও না। এইভাবে যদি আমরা 5টা পয়েন্ট দিতে পারি, মিনিমাম 5টা লজিক, 5 মার্ক তো, তো মিনিমাম লজিক থাকবে 5টা। ইন্ট্রোডাকশন কনক্লুশন বাদে মিনিমাম লজিক থাকবে 5টা। ইন্ট্রোডাকশনের টপিকটা বুঝাবো, টপিকটা বুঝাতে বুঝাতে আমরা এই স্টেটমেন্টে চলে আসবো, আর কনক্লুশনে গিয়ে আবার এই লাইনটাকে রিপিট করে দেব, হালকা একটু চেঞ্জ করে আমার মতো করে বলতে পারি চাই যে ফ্রম দ্য ডিসকাশন
given above, it becomes quite clear that removing illiteracy is a very significant task for a poor country like Bangladesh. And this task should be done by different kinds or types of people and organizations, not only the government. So united efforts can play a great role here. এভাবে সেম কথাটাই বলেছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে নিজের মতো করে বললাম। এইভাবে একটু কনক্লুশনটা দিলাম। 3 নম্বরে যেটা রয়েছে কজ এন্ড ইফেক্ট, এটার জন্য আমি আমার এক্সামে যে টাইপের কোয়েশ্চেন দেখেছিলাম ওখানে শুধু প্রিভেন্টিভ মেজার্স, আবার কোথাও হয়তো শুধু ইফেক্টস লাগতে পারে, আবার কোথাও শুধু কজ লাগতে পারে, অথবা এখানে যেভাবে আছে এভাবে তো আমি অনেক প্র্যাকটিস করালামই, তাহলে সবভাবেই পারা যাবে। The environment of our society is becoming increasingly unfit for living. The traffic congestion leads to an increase in temperature and noise disturbance. So traffic congestion effect হলো ইনক্রিজ ইন টেম্পারেচার এন্ড নয়েজ ডিস্টারবেন্স। এটার প্রিভেন্টিভ মেজার কি হতে পারে? টু রিডিউস ট্রাফিক কনজেশন, ওয়াইডার রোডস ক্যান বি ইউজড, তাই না? হ্যাঁ। টু অ্যাড্রেস দিস উই নিড স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ আ ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে প্রিভেন্টিভ মেজার দিয়ে দেওয়া আছে, যে স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এটা। Then second as a waste disposal. Waste disposal issues cause waterlogging and spread of diseases. Thus, we must minimize waste, recycle, and raise awareness on proper disposal methods. তো এখানে কি বলার চেষ্টা করছে ওয়েস্ট ডিসপোজালের ইফেক্ট হিসেবে? ওয়েস্ট ডিসপোজাল ইস্যুস কজ, এই কজের পর থেকে আমাদের ইফেক্ট আসছে ওয়াটার লগিং এন্ড স্প্রেড অফ ডিজিজেস। ইফেক্ট হলো ওয়াটার লগিং এন্ড স্প্রেড অফ ডিজিজেস, আর প্রিভেন্টিভ মেজার হলো minimization of waste, recycling, and raising awareness, and on proper disposal methods. Then, পরের point আসছে overuse. The overuse of plastics is damaging wildlife. So, it's essential to reproduce plastic usage recycle. তো এটার ইফেক্টটা কি? ওভারইউজ অফ প্লাস্টিক্স, এটার ইফেক্টটা হলো ওয়াইল্ড লাইফ, ড্যামেজিং অফ ওয়াইল্ড লাইফ বা ড্যামেজ অফ ওয়াইল্ড লাইফ, এভাবে দেওয়া যাবে। ড্যামেজ ওয়ার্ডটা বোথ নাউন এন্ড ভার্ব এভাবে দেওয়া যায়। তো এইটার প্রিভেন্টিভ মেজার কি হতে পারে? এইখানে প্রিভেন্টিভ মেজার রয়েছে যে রিডাকশন বা রিডিউসিং প্লাস্টিক ইউসেজ এন্ড রিসাইক্লিং। লাস্ট পয়েন্ট আছে ব্ল্যাক স্মোক, সরি লাস্টের আগেরটা পেনাল্টিমেট, ব্ল্যাক স্মোক ফ্রম ফ্যাক্টরিজ, এটাকে আমরা পাচ্ছি পরের পয়েন্টে। অ্যাডিশনালি ব্ল্যাক স্মোক ফ্রম ফ্যাক্টরিজ রিজাল্টস ইন ডিক্লাইন ইন এয়ার কোয়ালিটি। তো এখানে আমরা পাচ্ছি ইফেক্টসে তো ব্ল্যাক স্মোক ফ্রম ফ্যাক্টরিজ এইটার ইফেক্টস হিসেবে পাচ্ছি ডিক্লাইন ইন এয়ার কোয়ালিটি, আর প্রিভেন্টিভ মেজার হিসেবে পাবো এনফোর্সিং এনভায়রনমেন্টাল রেগুলেশনস এন্ড এনকারেজিং ফ্যাক্টরিজ টু অ্যাডপ্ট ইকো-ফ্রেন্ডলি টেকনোলজিস। আর লাস্ট আছে এক্সেসিভ লাইটিং। এক্সেসিভ লাইটিং হ্যাম্পার্স অ্যানিমালস নেভিগেশন। তো এখানে ইফেক্টস হলো অ্যানিমাল, হ্যাম্পারিং অ্যানিমালস নেভিগেশন। আর প্রিভেন্টিভ মেজার আসবে মিনিমাইজিং লাইট ইউসেজ অ্যান্ড কনভার্টিং টু স্মার্ট এনার্জি সেভিং লাইটিং। এই হলো। তো যেহেতু পোয়েট্রির পার্টটা আমরা আর ফোকাস করছি না, এখন মাইলস্টোনিয়ানদের কি হবে? মাইলস্টোনিয়ানদের এতটুকু বলা যেতে পারে যে তোমরা, আমি পাঞ্জেরি থেকে পড়ালাম তোমাদের এতদিন, পাঞ্জেরির বাইরে তোমরা যদি আরেকটা বই ফলো করো লাইক নবদূত, তাহলে মোটামুটি কমন পড়ে যেতে, হ্যাঁ, তাহলে মোটামুটি তোমাদের কমন পড়ে যেতে পারে এই দুটা বইয়ের ভিতর থেকে। তো লাস্টে আমরা এক্সপ্লেনেটরি টেক্সটে যাব, এটা করে আজকে শেষ করব। এক্সপ্লেনেটরি টেক্সটে এখানে বুলিং নিয়ে রয়েছে। তো হোয়াট ইজ বিং এক্সপ্লেইন বা জেনারেল স্টেটমেন্ট, এখানে এই যে প্রথমটাই বুলিং ইন স্কুলস হ্যাপেন্স ফর সেভারাল রিজনস, লাস্টেরটা লিখে দিই। কনক্লুডিং স্টেটমেন্ট হবে এখানে ইট উইল হ্যাম্প আদারওয়াইজ, এই পুরাটা টু কনক্লুড থেকে একদম শেষ পর্যন্ত। টু কনক্লুড, বুলিং ইজ নট আ সিম্পল ইস্যু
and it needs to be addressed properly and immediately, otherwise it will hamper the healthy learning environment of schools. এটা টাইটেল আর জেনারেল স্টেটমেন্ট সেম না, টাইটেল উপরে দেওয়া থাকে অনেক সময় Sir, সেটা। I have a question. বলো। Have your question stated. I'm waiting for your question. Yes, Bono, your question. Sir, title and general statement is same. না, টাইটেল এন্ড জেনারেল স্টেটমেন্ট সেম না। জেনারেল স্টেটমেন্ট সাধারণত এই যে টপিকটা, আর টাইটেলটা আলাদা করে যদি থাকে, আমরা যেভাবে কোনো কিছু টাইটেল পেয়ে থাকি, মিডিলে, মাঝখানে, উপরে কোনো কিছু নাম ওরকম থাকলে তখন টাইটেলটা আছে, ওরকম না থাকলে টাইটেলটা নেই। তো আমরা এখানে জেনারেল স্টেটমেন্টটা দিলাম, এরপরে হলো কনক্লুডিং স্টেটমেন্টটা দিয়ে ফেলেছি। বাকি রইলো আমাদের তিনটা বক্স। সেকেন্ড বক্স যেটা ইউজ অফ সিম্পল টেন্স বা ইউজ অফ টেন্স, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স পাচ্ছি আমরা, হ্যাপেন্স, সবসময় প্রেজেন্ট টেন্সই পাবো, হ্যাপেন্স, বুলি, এরপর লুক, এরপরে এক্সপিরিয়েন্স, দেন ক্যান লিড, ইজ, ইত্যাদি কমা দিয়ে এই ভার্ব গুলো লিখে দিলেই চলবে। মোটামুটি 5-6টা তো লেখা উচিত। এটা হলো, এবার আসছে আমাদের স্পেসিফিক ডিটেলস এন্ড এক্সাম্পলস। আচ্ছা, এই সেভারাল রিজনস এর স্পেসিফিক ডিটেলস কোথায় আছে? বুলিং ইন স্কুলস হ্যাপেন্স ফর সেভারাল রিজনস। তো এটার স্পেসিফিক ডিটেলস কি? সম্ভবত পরের সেন্টেন্সটা আছে, সাম স্টুডেন্টস বুলি দেয়ার পিয়ার্স টু ডমিনেট দেম, টু ফিল সুপিরিয়র অর হাইড দেয়ার ওন ইনসিকিউরিটিস, এটাই আছে স্পেসিফিক ডিটেলস। এরপরে ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন, ক্ল্যারিটি কেন দরকার? ফর দেয়ার ওন ইনসিকিউরিটি, অথবা ডমিনেট, অথবা বুলি করবে, ফিল সুপেরিয়র, এইগুলো আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাই, সেটা হলো আমাদের কাছে ক্লিয়ারিটি ইন এক্সপ্রেশন। আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাই, সেটা বোঝার জন্য চলো, এই যে কিডস হু লুক অর অ্যাক্ট ডিফারেন্টলি লাইক ইন দেয়ার অ্যাপিয়ারেন্স, রেস অর অ্যাবিলিটিস আর অফেন টার্গেটেড অ্যাজ ভিকটিমস। Additionally, children who experience violence or are neglected at home might be mentally disturbed, which may cause them bully others at school. তো এই অ্যাকশন গুলোই হলো ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন, যেগুলোকে আমরা লিখবো যে একটু শর্ট করে আমাদের মতো করে লিখতে পারি। Kids who look or act different, like in their appearance, race or abilities, are often targeted as victims. তাহলে আমরা লিখবো যে kids looking different, kids looking different, মানে দেখতে একটু ভিন্ন টাইপের, ওরাই তো বুলির শিকার হয়। এটা দেখতে ভিন্ন, ড্রেসে ভিন্ন, তাই না, নর্মাল না, এরকমই তো। তো ওখানে লিখবো যে কিডস লুকিং অর অ্যাক্টিং ডিফারেন্টলি অর বিলঙ্গিং টু ডিফারেন্ট রেসেস আর টার্গেটেড এগেইন, কি চিলড্রেন হু এক্সপিরিয়েন্স ভায়োলেন্স or are neglected, may be mentally disturbed and may bully others. তো এইভাবে এই দুটাই দিলেই যথেষ্ট। ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন মানে হলো ওই ইনসিকিউরিটি কি আসলে, ওটাকে আরেকটু ডিটেলস বুঝতে চেয়েছিলাম আমরা, সেটাই। তো হয়ে গেল আমাদের আনসার গুলো। জেনারেল স্টেটমেন্টের পরে ছিল ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে ছিল স্পেসিফিক ডিটেলস এন্ড এক্সাম্পলস, তারপরে ছিল ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন, আর লাস্টে ছিল কনক্লুডিং স্টেটমেন্ট। আর একটা গ্যাপ বাকি রয়েছে, যেটা আমাদের টেম্পোরাল কানেক্টিভ লাগবে, টেম্পোরাল কানেক্টিভ বা টেম্পোরাল কানেক্টর। তো টেম্পোরাল কানেক্টিভে এখানে অ্যাডিশনালি পাচ্ছি এটা, এছাড়া কি আর পাচ্ছি? টু কনক্লুড পাচ্ছি, আর একটা অ্যাডিশনালি টু কনক্লুড, এই দুইটা পাচ্ছি। আমি পুরোটা পড়লে আরো দু একটা পাওয়া যেতে পারে, বাট আমি চোখে পড়লে এই দুইটা, তো এই দুইটাই দিয়ে দিলাম।
ঠিক আছে, তো এইভাবে আমরা এটার আনসারটা দিব। তো এইখানে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের মোটামুটি ইংলিশের মোটামুটি একটা সিলেবাসকে কভার আপ আমার পক্ষ থেকে করলাম। তোমার পক্ষ থেকে তুমি কেমন করেছো আই ডোন্ট। এখন আমি যেগুলো পড়ালাম, যে মডেল কোশ্চেন গুলো, সেগুলো তোমার থাকা উচিত তোমার কাছে। এইখানে আমি আজকেরটা দিলাম 10 নাম্বার, তাহলে 1 থেকে 9 পর্যন্ত। এটা তো তোমাদের দেওয়া দরকার, রাইট? চলো 1 থেকে 9 পর্যন্ত সিলেক্ট করে ওখানে ড্রপ করে দিই, পিডিএফ গুলো তোমাদের কাছে থাকুক। পরের ক্লাসে কি করছি আমরা, কি করছি পরের ক্লাসে? আমরা যে এক্সামটা দিলাম ওইটার কপিটা রিসিভ করছি, আর একটু স্যার ফিডব্যাক কপি চাই কবে দেখাবেন? পরের ক্লাসে ইনশাল্লাহ। ওই কপিটা দিচ্ছি, আর ওইটার উপর একটা ফিডব্যাক। ফিডব্যাক বলতে, তোমরা খাতাটা আগে দেখলাম, কোথায় কোথায় মার্কস কমলো সেইখানে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এখানে আহ, যদি তুমি বুঝো যে স্যার এখানে মার্কস কমলো কেন, তাহলে তো ভালো। না বুঝলে ওখানে আমাকে জিজ্ঞেস করার সুযোগ আসছে যে স্যার এখানে কিভাবে লিখবে ইত্যাদি। এই হলো তোমাদের পার্সপেক্টিভ, আর আমার পার্সপেক্টিভ হলো আমি তোমাদের খাতাগুলো দেখতে গিয়ে মেজর প্রবলেম গুলো আমি নোট করব, 3, 4, 5টা, যে যে জায়গায় তোমরা কমনলি সাধারণত মিস্টেক করে থাকো, জেনারেলি মিস্টেক করে থাকো, এই জায়গাগুলো আমি নোট করব। নোট করে ওই জায়গাগুলো নিয়ে হালকা কয়েকটা কথা বলে দিই, যে খাতা দেখার সময় আমার এই জায়গাগুলোতে মনে হলো যে তোমরা এইভাবে লিখতে ভালো, সেই ফিডব্যাক গুলো দিই। এই হলো পরের ক্লাসের অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো শেষ করছি আজকে এখানে। সবাই ভালো থেকো। লাভিবাকে মনে হয় ক্রিকেট গুলো দেওয়া হবে গ্রুপে। রাজুকের ইংরেজি পরীক্ষার আগে মনে হয় আমরা আরেকটা মডেল টেস্ট নিব, এবং ওই মডেল টেস্ট এমন ভাবে নেওয়া উচিত ওই দিনেই, মডেল টেস্টের পরে এখানে বসেই সলভ করব। পরীক্ষাটা দিলাম, দিয়ে এখানেই